রাধার পাত্রপক্ষের সামনে গিয়ে আমি ঘুরঘুর করব? হ্যাঁ, আরে বাবা ঘুরঘুর করবি মানে কি আর ঘুরে ঘুরে বেড়াবি? বললাম না সবার সঙ্গে সামনে বসে থাকবি, যাতে চট করে তুই ওদের চোখে পড়ে যাস। রাধা যে একেবারে ক্ষেপে উঠেছে না বিয়ে করার জন্য, পাত্রপক্ষের সামনে ওকে বসানো আমাদের পক্ষে কিন্তু মুশকিল হয়ে যাবে মা। আপনার কথা শুনে মনে হচ্ছে রাধার বিয়েটা না হলে আপনি ভীষণ খুশি হন। আর তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে রাধার বিয়েটা হয়ে গেলে তুমি ভীষণ দুঃখী হও। হ্যাঁ, আমি কথা বলছি। না না না, তেমন কিছু নয়। এই কথাবার্তাটা একটু আর কি, আমি কি জেনে শুনে তোমাদের ঠকাবো? আসবে না এ বিয়েতে? তোমাদের মত নেই? ঠিক আছে। কি তুমি এখনো এইভাবে বসে আছো? পাত্রপক্ষ তো এসে যাবে, সন্ধে হয়ে এসছে। তুমি নাতনির বিয়ের প্রধান উদ্যোক্তা, তুমি এরকম সাজগোজ করে এখনো বসে থাকলে কি করে হবে? অবশ্যই তোমার উদ্যোগে আমি বরাবর না না বলে এসেছি। তো এখন মনে হচ্ছে রাধার বিয়েটা হয়ে গেলে ভালোই হবে। চৌধুরী বাড়িতে আবার সানাই বাজবে। না, সানাই বাজবে না। মানে? পাত্রপক্ষ আসবে না। আসবে না? সে কি? একটু আগে ফোন করেছিল, এই বিয়েতে ওরা রাজি নয়। কেন হঠাৎ মত বদলালো কেন? তোমার জন্যে। আরে আমার জন্য কি? আমি তো শেষ পর্যন্ত এই বিয়েতে অমত করিনি। তুমি বলেছিলে আগাম রাধার ব্যাপারটা জানাতে, আমি তাই আগাম জানিয়েছিলাম। সেই জন্যে মত বদলালো, এই বিয়েতে ওরা রাজি নয়। ও, আমি আবার কোথায় ভাবছিলাম যে রাধার অসুখ জেনে শুনে যখন এরা আসছে তখন মানুষগুলো হয়তো বুঝদারি হবে। তবে ওদেরও অবশ্য দোষ দেয়া যায় না। যাই হোক, বিয়ের পরে এসব জানলে হয়তো আরো বেশি কেলেঙ্কারি হতো। তা না হয় এটা ভালোই হলো। কি তুমি কাঁদছো কেন? কি হয়েছে? এ বাড়িতে সবার কাছে আমার মান সম্মান সব গেল। কেন তোমার মান সম্মান যাবার কি হলো? তুমি রাধার বিয়ের জন্য একটা উদ্যোগ নিয়েছিলে, সেটা ফেল করেছে, তাতে তো তোমার সম্মান যাওয়ার কিছু নেই। শোনো, দেখো দেখো, তুমি আমার সম্মান বাঁচাও, যাও একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে। দেখো সাবিত্রী, তোমার সন্তানদের কাছে তোমার সম্মান যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারা কেউ কোনোদিন তোমাকে এ নিয়ে একটা কথা বলতে আসবে না। শুধু শুধু চিন্তা করো না। বড় বৌমাকে আমি মুখ দেখাতে পারবো না, একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে। কি করতে বলছো তুমি আমাকে? তুমি রাধার বিয়ের জন্য অন্য পাত্রের খোঁজ করো। ঠিক আছে, সে পরে দেখবো। না না, পরে নয়, এক্ষুনি পাত্রের খোঁজ করো, যাতে দেবাদের আমি বলতে পারি যে রাধার জন্য অন্য পাত্রের খোঁজ চলছে। দেখো, রাধার পাত্র পাওয়া যে মুশকিল সেটা তো তুমি নিজেও জানো। এখন আমিও যে তোমার মতন ঠকে যাব না তার ঠিক কি? ঠিক আছে, দেখছি কি করা যেতে পারে। আমাকে একটু ভাবতে দাও। যাক বাবা, মায়ের পছন্দের পাত্র বিয়ের জন্য একেবারে পেকে বসেছে। তোকে আর সেজে গুজে পাত্রপক্ষের সামনে বসতে হবে না রে রাধা। সে কি গো, পাত্রপক্ষের ওই পাত্র মাকড়াটা আমার হাত থেকে বেরিয়ে গেল। আমি কিছুতেই সং সেজে ওদের সামনে বসতাম না মা। এমন বাঁশ আর টাইট দিতাম পালাতো দূর দূর করে। ছি, সেটা বেরিয়ে গেল আমার হাত থেকে। রাধা? হ্যাঁ, কৌটার মধ্যে ব্যাং আর আরশোলা পুড়ে সেই কৌটোটা নিয়ে গিয়ে মালটার গায়ে উল্টে দিতাম। তারপরে দেখো দু হাত তুলে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি বলে একেবারে দৌড়ে দৌড়ে পালাতো। তোর পেটে পেটে এত শয়তানি বুদ্ধি? এটা শয়তানি বুদ্ধি না মোটুমা, এটা হলো বিয়ের হাত থেকে বাঁচার বুদ্ধি। দেখো, ঠাম্মা তো আমার কথা শুনছিল না, তাই আমাকে মাথা মাথা খাটিয়ে সব রকমের কিচাইন পেন বার করে রাখতে হয়েছে। ব্যাং আর আরশোলার এই পর্বটা যদি হিট না হতো
তাহলে অন্য কিছু চালাতে হতো। মোদ্দা কথা হলে পেয়ে এখন আমি এসব কিছু করতে পারছি না। আরে বাবা, বিয়ের পার্টি তো চুকে গেছে। পাত্রের জবাব শুনে তো তোর ঠাম্মা বেশ ঠেস পেয়েছেন। আমার মনে হয় না শিগগিরই আর উনি এই বিয়ের কথা তুলবেন। না আনলে বুড়ির ভালো, আর ফের যদি বিয়ের হিচকি তোলে তাহলে কিন্তু আমি ক্ষীর খাইয়ে ছাড়বো, আমি বলে দিলাম। এই মেয়ে, সত্যি করে বলতো, এই যে হঠাৎ তুই পাগলামো শুরু করেছিস, সেটা? ওটা লে পাগলা ক্ষীর খা কেস, ওটা পুরো অ্যাক্টিং করছিলাম। ওসব করে দেখছিলাম যে বিয়েটাকে আটকে রাখা যায় কি। তুই জেনে শুনে তোমাদের জাম্পি মারছিলাম। তুই তো সব বুনেছে মেয়েরা থা। হ্যাঁ, আমি মরছি কিনা নিজের জ্বালায়, তুই তুই কে দেয় এই বুদ্ধিগুলো তোকে? কে দেয় মানে? এসব বুদ্ধি আমার নিজের, রাইট আছে একেবারে। এরকম কি চাইল বুদ্ধি আমার মাথায় সারি সারি সাজানো। যখন যেটা দরকার হয় একেবারে লাট্টু মতন বার করে দিয়ে এরকম করে ঘুরিয়ে দিই, চালু হয়ে যায়। তারপরে একদম খেল কাদাম পয়সা আজাম। শুধু ওই শিলিগুড়ির মালটাকে আমি ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিলাম জানো তো? ও বহুত হারামি। ভয় পেল, ভয় পেয়ে কেচাইল করে এখানে বসে রইল। কিন্তু একটা জিনিস তুমি জেনে রাখবে মা, ও কিন্তু আমার ভয়তে আছে। একটা কথা বলি, তোকে কাউকে তাড়াতে হবে না বাড়ি থেকে। তুই নিজে ঠিক থাক, একদম পাগলামো করবি না রাধা, আমি বলে দিলাম তোকে। আমি চেষ্টা করলে যদি ভালো হয়ে যেতাম তাহলে তো হয়েই যেত, মুরগি উল্টে যেত। সত্যি তোর কথা আমার না কিচ্ছু মাথায় ঢোকে না। মাঝে মাঝে মনে হয় সত্যি তোকে আমি পেটে ধরেছি তো, নাকি তুই অন্য কেউ। লে পাগলি ক্ষীর খা। অন্য কেউ হলে কি মাগো তুমি আমায় এত ভালোবেসে ক্ষীর খাওয়াতে না, তখন ঝাট্টা পেটা করে ঘর থেকে বার করে দিতে। তবে দেখলে হবে, প্রচুর খরচা খরচা আছে কিন্তু। তাই তো, খরচা দেখাচ্ছি মানে মেরে ঠাস। সুদীপবাবুর জন্য খুব খারাপ লাগে, শিয়ার ব্যাড লাক। দেশের জন্য 3-3টে বছর পাকিস্তানের জেলে ওইভাবে কাটানো, তারপর ফিরে এসে এরকম একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা, কিভাবে ঠিক অ্যাক্সিডেন্টটা হলো তুমি কি জানো? কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো ওনার? মানে আমার সঙ্গে দেখা করতে গিয়েই ওর, আমি বেরিয়েছিলাম আসলে, ওই রাস্তা পেরিয়ে আমার কাছে আসতে গিয়ে। ও, তুমি ওনাকে নার্সিং হোমে? হ্যাঁ, আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে ভর্তি করি। কি লেগেছে? ও না, কিছু না। আরে কিছু না। রক্ত মনে হচ্ছে? না না, আরে রক্ত কোথায়? আমি শিওর। লিপস্টিক আমি ঠিক করিনি। হ্যাঁ, অফকোর্স তুমি একদম ঠিক কাজ করেছো। না, আমি আসলে ভাবছিলাম যে ওই মানে যে নার্সিং হোমে সুদীপ বাবু আছেন, ওটা কতটা কি ইকুইপড, কিরকম, মানে যদি প্রয়োজন হয় তো বলো, আমার অফিসের সূত্রে আমি। না, আমার প্রাথমিক কর্তব্য আমি করেছি। এবার ওরা যেটা ভালো মনে করবে, যদি ওরা মনে করে ওরা সে ব্যবস্থা করবে। হ্যাঁ নিশ্চয়ই, তোমার সম্মতি না নিয়ে তো সত্যি আফসোস হয় সুদীপ বাবুর জন্য। আমি অন্ধ হয়ে গেছি বলে আমার কোনো আফসোস নেই ললিতা। অপূর্ব এসেছিল আমার সঙ্গে দেখা করতে, আফসোস ওকে দেখতে পেলাম না। ললিতা, কেমন দেখতে রে অপূর্বকে? ভালো, বেশ ভালো, ভালো চাকরিও করে জানিস। আরে তোর কি মনে হয় অপূর্ব ইন্দুকে সুখী রাখতে পারবে? ললিতা,
কি রে বল? পারবে। অপূর্বদের মানুষটা খুব ভালো জিনিস। অপূর্ব আমার সঙ্গে দেখা করতে এসে আমি ভাবতেই পারিনি এই বড় মনের মানুষটাকে ভুল বুঝে বড় ভুল করেছি। দাদা, আমি আবেগে অন্ধ হয়ে, ভালোবাসায় অন্ধ হয়ে ইন্দুর প্রতি বড় অবিচার করেছি, ওকে বড্ড কষ্ট দিয়েছি। কিন্তু তুই যেটা করেছিস সেটাও তো না রে, না, আমি শুধু নিজের কথা ভেবেছি, ওদের কথাটা একবারও ভাবিনি। আমার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়ে আমি ইন্দুকে সমস্যায় ফেলে দিয়েছিলাম, ওদের দুজনের সুখী জীবনটাকে নষ্ট করতে চেয়েছিলাম। কিন্তু ওদের তো কোনো দোষ নেই, ওরা তো জানতো আমি বেঁচে নেই। নিঃসঙ্গ ইন্দুকে অপূর্ব নিজের কাছে টেনে নিয়েছিল। খুব বড় মনের মানুষ না হলে কিন্তু এই কাজ কেউ করতে পারে না। আমার একটাই আফসোস, এই বড় মনের মানুষটাকে আমি আজ দেখতে পেলাম না। তোর চোখটা ভালো হয়ে গেলি তো তুই সব দেখতে পাবি দাদা। আমি যদি অপূর্বর জায়গায় থাকতাম আমিও তো একই কাজ করতাম। অপূর্ব সাচ্চা মানুষের মতন কাজ করেছে, আর আমি কিনা ওদের জীবনটা বিষিয়ে দিতে চেয়েছিলাম। আমি বড় স্বার্থপরের মতন আবেগের তাড়নায় ইন্দুর উপর আমার স্বামিত্বের অধিকার ফলাতে গিয়েছি। আমি কি বলবো, আমি কি বলে না, স্বামিত্বের অধিকার ওইসব নিয়ে আমি কিছু বলছি না। আমি দেখো, আমি শুধু এইটুকু তোমায় বলতে চাইছি যে এই মুহূর্তে সুদীপের তোমাকে প্রয়োজন। অপূর্ব, কি বলছো তুমি? সুদীপের সঙ্গে আমার সম্পর্কটা অতীত হয়ে গেছে। কোনো অতীত সম্পর্ককে আমি বাঁচিয়ে রাখতে চাই না। অতীত হয়ে গেলেও সে অতীতটা আজকে তোমার সামনে এসে দাঁড়িয়েছে, তোমার একটা ভূমিকা সে দাবি করছে। কিন্তু এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। আমি শুধু তোমাকে এটুকু বোঝাতে চাইছি যে তোমার আমার সম্পর্ক তো একটা ভুলেরই পরিণতি। ভুল? কিসের ভুল? কি বলছো তুমি অপূর্ব? আমি এখন এসব কিচ্ছু শুনতে চাই না। কিন্তু তুমি কি ভাবছো আমি খুব আপসেট হয়ে কথাগুলো বলছি? না, দেখো, আমি তোমাকে বাস্তব পরিস্থিতিটা বোঝাতে চাইছি। সুদীপ বাবু মারা গেছেন এ খবরটা তো সত্যি ভুল ছিল, তাই না? উনি তো বেঁচে আছেন। তার মানে কি অপূর্ব? সুদীপ বেঁচে আছে বলে আমাদের সম্পর্কটা শুধু ভুলেরই পরিণতি? আমাদের ভালোবাসা, আমাদের পরস্পরের কাছে আসার তার কোনো দাম নেই? তা বলছি না। আমি একবারও এই কথা বলতে চাইছি না যে তোমার আমার ভালোবাসাটা মিথ্যে। না, আমরা দুজনে এখনো একে অপরকে ভীষণ ভালোবাসি। কিন্তু এটাও তো সত্যি যে আজকে যদি সুদীপ বাবুর সঙ্গে তোমার এভাবে ছাড়াছাড়ি না হয়ে যেত, তাহলে হয়তো তুমি আমাকে প্লিজ ইন্দু, রিল্যাক্স। দেখো, এটা বোঝার চেষ্টা করো যে আমি ওই বললাম না, ওই স্বামিত্বের অধিকার নিয়ে আমি কিছু করতে চাইছি না। আমি তোমাকে অ্যাজ আ ফ্রেন্ড, বন্ধু হিসেবে তোমাকে বুঝতে চাইছি, তোমার সমস্যাটাগুলো শেয়ার করতে চাইছি। শুধু স্বামীর অধিকার? তুই ইন্দুকে ভালোবাসিস না? ওর জন্যই তো তোর আজ এত বড় দুর্ঘটনা ঘটে গেল। কত কষ্ট পাচ্ছিস বলতো? ও কথা বলিস না রে। আমি যা করেছি স্বার্থপরের মতন করেছি, আবেগের তাড়নায়। ইন্দুর কথা একবারও ভাবিনি। যদি ওর কথা ভাবতাম তাহলে এত বড় ভুলটা আমি করতাম না। চুপ কর, শান্ত হ, নিজেকে আর কষ্ট দিস না। আমার তো কষ্ট পাওয়াই উচিত। আমি যে আমার ইন্দুকে কষ্ট দিয়েছি, আমার তো। আচ্ছা ললিতা, এই যে ইন্দু আমার সঙ্গে দেখা করতে আসে, এটা তো অপূর্ব জানে। আর সব জেনে মানবিকতার খাতিরেও আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তাই না? কিন্তু আজকের পর ও যদি অন্যরকম ভাবে ভাবতে আরম্ভ করে, যদি ইন্দুর প্রতি ওর বিশ্বাসটা ভেঙে যায়, তখন
আমাকে ভুল বুঝো না ইন্দু। দেখো, সুদীপ বাবুর জন্য তোমার উৎকণ্ঠা হওয়াটা খুব স্বাভাবিক, আর তোমার সমস্যা তো আমারও সমস্যা। আমার ভুলে গেছে অপূর্ব, আমার উচিত ছিল তোমাকে আগেই সবকিছু, কিন্তু আমি কিছুতে। এখন তো বলেছো, তাকাও আমার দিকে। দেখো, যাই ঘটুক না কেন, ইটস ওকে, উইল ফাইট টুগেদার। আমরা একসঙ্গে লড়াই করব, একসাথে। অপূর্বদা সেরকম মনের মানুষই নয় রে। মনের বিচিত্র গতি কে বলতে পারে? দেখ, আমি যেমন ইন্দুর বিয়েটা সহ্য করতে পারিনি, ইন্দুর জীবনে অপূর্বকে মেনে নিতে পারিনি, ঠিক তেমনি আজকের পর যদি অপূর্ব অন্যরকম ভাবে চিন্তা করতে আরম্ভ করে, তখন ইন্দুর জীবনটা তো আবার ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে যাবে। তখন ইন্দুর কি হবে? ললিতা, এই ললিতা, ললিতা শোন, তুই তো নিজে একটু আগে বললি অপূর্বদা খুব বুদ্ধিমান, ভালো মানুষ, আবেগের বশে অপূর্বদা কোনো কাজ করবে না। তুই কেন ভয় পাচ্ছিস? ভয় পাবো না? কি বলছিস তুই? আমি এমন স্টুপিড? আমি আবার ইন্দুকে বিপদের মধ্যে ফেলে দিলাম। আমার না নরকেও ঠাঁই হবে না, জানিস তো? আমার নরকেও ঠাঁই হবে না। শান্ত না না, শোন শোন শোন, আমার না অপূর্বর সঙ্গে কথা বলতে হবে। আমাকে অপূর্বর কাছে নিয়ে চল। না না না, আমি এক্ষুনি অপূর্বর কাছে যাবো। না না না, আমার যেতেই হবে। দরকার হলে আমি নিজেই অপূর্বদের কাছে যাবো, কথা বলবো, ঠিক আছে?